আজ আপনাদের সাথে আমি দারুণ একটি কোড এডিটর বা আইডিই কে পরিচয় করিয়ে দিব। হ্যাঁ, আমি ভিজুয়াল স্টুডিও কোড এডিটরটির কথা বলছি। সম্পূর্ণ ফ্রি এই কোড এডিটর সম্পর্কে যারা জানেন না তারা বিস্তারিত জানার পর এটির ফ্যান হয়ে যাবেন, এ ব্যাপারে মোটামুটি আমি নিশ্চিত। এই এডিটরকে ব্যবহার করে আমাদের কাজগুলো একদম সহজে কিভাবে করতে পারি তার খুঁটিনাটি সব বিষয়গুলো শেয়ার করার প্ল্যান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। খুবই গুরুত্বপূর্ণ বিষয় হলো, যাদের কোডিং নিয়েই থাকতে হয় তাদের শুধু বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার মধ্যে সীমাবদ্ধ থাকলেই চলে না। প্রতিনিয়ত নতুন কিছু শেখা যেমন জরুরি, তদ্রূপ সেটা দ্রুত এবং সহজে প্রয়োগ করার পন্থাগুলো জানাও অতীব জরুরি। যেমন ধরুন, একজন ওয়েব ডিজাইনার বা ওয়েব ডেভেলপারের প্রচুর কোড লিখতে হয়। আমরা অনেকেই বিভিন্ন প্রজেক্ট করার সময় বারবার একই কোড লিখতেই থাকি। এভাবে করতে করতে আমরা প্রচুর সময় ওয়েস্ট করে ফেলি। একবার ভেবে দেখুন তো। এখন যদি আপনি একটু কৌশলী হন তাহলে কিন্তু এই কাজগুলো খুব সহজে এবং দ্রুত করে ফেলতে পারেন। হিসাব করলে দেখবেন 7 দিনের একটি প্রজেক্ট আপনি 5 দিনেই শেষ করে ফেলেছেন। এটার অন্যতম কারণ হলো আপনি সব কিছু এবং আপনার এডিটরকে সুন্দরভাবে গুছিয়ে ব্যবহার করতে শিখেছেন। ভেবে দেখুন তো, 7 দিনের প্রজেক্টটি যদি 5 দিনে করা যায়, তার মানে হলো 2 দিন বেঁচে গেল। কত বিশাল একটি ব্যাপার না বলুন তো। অনেক অনেক কোড এডিটর আছে, অনেক। আমরা যদি কয়েকটির নাম বলি, যেমন অ্যাটম, সাবলাইম টেক্সট, ব্রাকেটস, নোটপ্যাড প্লাস প্লাস, পিএইচপি স্ট্রমস। আপনারা যদি সার্চ দেন তাহলে হিউজ হিউজ প্লাগইন পাবেন, আপনারা কোড এডিটর বা আইডিই পাবেন। কিন্তু আমি কেন ভিজুয়াল স্টুডিও কোডটিকে এত বেশি প্রায়োরিটি দিয়ে আপনাদের সামনে বলছি, বা আমি এই এডিটরটির এত কেন প্রশংসা করছি, এটা যদি আপনাদের বলতে হয় তাহলে প্রথমত বলতে হবে যে এই এডিটরটি একদম ফ্রি। আপনি ব্যবহার করার পর সত্যিই অবাক হবেন। যারা ব্যবহার করেননি তাদেরকে এটা বলে বোঝানো সম্ভব না। ব্যবহার করবেন, তারপরে বুঝতে পারবেন। দ্বিতীয় কারণ হিসেবে যদি বলতে হয় তাহলে এই এডিটরের ফিচারগুলো, আসলে এই এডিটরের ফিচারগুলো এত জোস, এত অসাধারণ, আর সব কিছু মানে কি বলবো, ব্যবহার না করে বোঝানো সম্ভব না। 3 নম্বর কারণ হলো, এই এডিটরের সব কিছু আমি দীর্ঘদিন থেকে বিভিন্ন এডিটর নিয়ে কাজ করে যেটা দেখেছি, আমি কিন্তু মূলত সাবলাইম টেক্সটেই বেশি কাজ করেছি। এখনও আমি সাবলাইম টেক্সটেই বেশি কাজ করি। তারপরেও এই এডিটরটা আমি ব্যবহার করে দেখেছি, এর যে প্রয়োজনীয় যে ফিচারগুলো খুব সহজে নাগালের মধ্যেই পাওয়া যায়। তার মানে আপনার যে বিষয়টা দরকার সেটা একেবারে কাছাকাছি এই আপনার গণ্ডির মধ্যেই আপনি পেয়ে যাবেন, খুব সহজে পেয়ে যাবেন, এত সহজে পেয়ে যাবেন যা সচরাচর দেখা যায় না। আচ্ছা, আমরা যদি এই এডিটরের বেশ কিছু ফিচার নিয়ে একটু আপনাদের বলি, মানে খুব সহজে কেন আমি এই এডিটরটার কথা এত বারবার করে আপনাদের বলছি। মূলত হলো এর ইন্টারফেসটা। আমরা যদি এর ইন্টারফেসটা খেয়াল করি তাহলে দেখবেন যে আমাদের প্রয়োজনীয় যা যা দরকার হয় তা সব কিছু সুন্দরভাবে গুছিয়ে দেওয়া। দেখেন, আমি কোনো একটা ফাইল ওপেন করলাম, ধরেন আমি একটা সিএসএস ফাইল ওপেন করলাম, আমি ইচ্ছা করে এর মধ্যে বিভিন্ন কোড ভুলভাল লিখে রেখেছি আপনাদের বোঝানোর সুবিধার জন্য। দেখেন এখানে দেখাচ্ছে যে কতগুলো ইরর আছে, কতগুলো ওয়ার্নিং আছে, সেই লিস্টটা এখানে দেখেন সম্পূর্ণ ধরে চলে আসছে। আপনি যদি এই ওয়ার্নিংগুলো বা ইররগুলো ঠিক করতে চান, এখানে লাইন নাম্বার বা আপনার সব কিছু সহ এখানে চলে আসছে। আপনি ক্লিক করার সাথে সাথে আপনাকে সেখানে নিয়ে যাবে, যে আপনি সহজে খুঁজে পাবেন যে আপনি এই এররটা করেছেন বা এই কারণে আপনাকে ওয়ার্নিং দিয়েছে। আপনার কিন্তু এইটা অনেক সময় কাজ করতে, যে দেখেন এখানে একটা ভুল দেখতে পাচ্ছি, ও কিন্তু ভুল খুঁজে বের করে দিয়েছে। আমরা অনেক সময় কাজ করতে যেয়ে এই ধরনের ব্যাপারগুলো, মানে কাজ করতে করতে এত এত লিখতে লিখতে এখানে হাজার হাজার লাইন যখন সিএসএস, পিএইচপি, এইচটিএমএল লেখা হয় তখন কিন্তু খুঁজে পাওয়া টাফ হয়ে যায়। তো আপনার এডিটর যদি আপনাকে এই সহযোগিতা করে যে আপনি কোথায় ভুল করেছেন, আপনার কোথায় ওয়ার্নিং আছে, তাহলে আপনার কারেকশন করতে কিন্তু খুব ইজি হলো। এরপরে ধরেন আমরা যে কোনো একটা ফাইলের মধ্যে আছি, ধরেন আমি এখন পিএইচপি ফাইলের মধ্যে আছি, এখন ধরেন এইচটিএমএল ফাইলের মধ্যে আছি। এখন আমরা যে প্রজেক্টের মধ্যে থাকি সেই প্রজেক্ট অনেক সময় আমরা তখন কি করতে হয়, আমাদের প্রজেক্ট ফোল্ডারের মধ্যে যেতে হয়। আমি ধরেন অন্য একটা ফাইলের মধ্যে যাব, তখন আমার সেই ফোল্ডার খুঁজে বের করতে হয়, করে ওইখান থেকে ক্লিক করে যেতে হয়।
কিন্তু এই এডিটরটা এতই জোস, আমরা ধরেন এই যে একটা ফাইলের মধ্যে আছি, আপনি যদি এই ফাইলের এই অ্যারোতে ক্লিক করেন তাহলে ওই যে ফাইলটা, তার যে প্রজেক্ট ফোল্ডার, তার প্রজেক্ট ফোল্ডারের সব কিছু দেখেন আপনার সামনে ওপেন হয়ে গেছে। আপনি এইখান থেকেই সহজেই, ধরেন আমি জেএস জাভাস্ক্রিপ্ট ফাইলের মধ্যে যাব, এখানে ক্লিক করলাম, সাথে সাথে আমি জাভাস্ক্রিপ্ট ফাইলের মধ্যে চলে গিয়েছি। একইভাবে আমি যে কোনো ফাইলে থাকি না কেন, আমি খুব সহজে এখান থেকে দেখেন আমি খুব সুন্দর করে ড্র্যাগ মানে ক্লিক করে করে আমি ভিতরে প্রবেশ করতে পারছি। আমরা এই যে ধরেন আমাদের এই ফাইলটায় আমরা আছি, এখন আমাদের দুইটা ভাগে, একটা ভাগে আমাদের HTML ফাইল রাখতে হবে, একটা ভাগে CSS ফাইল রাখতে হবে। তার মানে আমি বলতে চাচ্ছি দুই কলামে আমি ভাগ করে কাজ করতে চাই। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? খুব সহজে এখান থেকে ব্যবহার করা যায়। আপনি যদি ভিউতে যে লেআউটে যান, এডিটর লেআউট, এখানে দেখেন আপনি কয় কলামে দেখতে চান, 2 কলাম সিলেক্ট করে দিয়েছি, সাথে সাথে দেখেন 2 কলাম চলে আসছে। এখন আমি যদি এখানে আমার প্রয়োজনীয় ফাইল ওপেন করতে চাই, ধরেন যে কোনো একটা ফাইল, সাথে সাথে দেখেন ওই ফাইলটা এখানে ওপেন হয়ে গেছে। আচ্ছা, এরপরে যদি আরও কিছু ফিচার নিয়ে বলি, যেমন ধরুন আমি এই ফাইলটা নিয়ে কাজ করছি। এখন আমরা কাজ করতে করতে অনেক সময় এমন হয় যে আপনি হেডারে কাজ করছেন, আবার ফুটারেও কাজ করছেন। তখন কি করেন? হেডারের কাজ করেন, হেডারের কোডগুলো লিখেন, আপনি একটা লিঙ্ক নেবেন বা একটা কিছু করবেন, আপনি হেডারে যেয়ে সেটা করেন। আবার যখন ফুটারের কাজ করেন তখন আবার ফুটারে যান, ফুটারে যেয়ে সেই কাজটা করেন। কিন্তু এই এডিটরে মানে বেশিরভাগ এডিটরেই আছে, তার মানে এই এডিটরের বেশিরভাগ ফিচারগুলো নিয়ে আমি আপনাদের বলছি, সুন্দর সুন্দর ফিচারগুলো। এই কাজটা খুব ইজিলি করা যায়। সেটা কিভাবে? এখানে দেখেন এই যে মানে আইকনটা দেখতে পাচ্ছেন, শর্টকাট দিয়েও করা যায়, আমি এগুলো নিয়ে পরে আলোচনা করব। এখানে যদি ক্লিক করি, সাথে সাথে এই ফাইলটাই স্প্লিট হয়ে গেছে। এর অর্থ হলো, দেখেন আমি এখন ড্রাগ করে নিচে চলে যাচ্ছি, আমি ঠিক দেখেন ওই ফাইলের আন্ডারে আছি, এই যে স্কলার প্রোগ্রাম অ্যানাদার, স্কলার প্রোগ্রাম অ্যানাদার। তা দেখেন এখানে আমি হেডে আছি, এখানে আমি ফুটারে আছি। তাহলে আমি একই সাথে হেডারের কাজও করতে পারছি। আমি ধরেন যখনই এখানে চেঞ্জ করব, তখনই কিন্তু এই ফাইলেই চেঞ্জ হয়ে যাবে, তার মানে সব জায়গায় চেঞ্জ হবে। আমি যা লিখব তা আমার সব জায়গায় চেঞ্জ হয়ে যাবে। আমরা শর্টকাট ইচ্ছা মতো লিখতে পারি। ধরেন আমি বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করব, তাহলে আমি বুটস্ট্র্যাপের ক্যারোজেল ব্যবহার করতে চাই, তাহলে এখান থেকে আমি সহজে বুটস্ট্র্যাপের ক্যারোজেল ব্যবহার করতে পারি। কিভাবে? এখানে দেখেন আমি শর্টকাট লিখতে পারছি। এই যে সব আপনাকে সাজেস্ট করছে যে এরা এই লেখাটার আন্ডারে কোন কোন শর্টকাটগুলো আপনি ব্যবহার করতে পারবেন। দেখেন এই যে আমি যখনই ক্যারোজেল ফুল এই যে ক্লিক করে দিয়েছি, দেখেন পুরো সম্পূর্ণ ক্যারোজেল ধরে চলে আসছে। ধরেন আমরা পিএইচপি করছি, পিএইচপির মধ্যে আপনারা জানেন এসিএফ উত্তম, মানে খুবই খুবই জনপ্রিয় একটা কাস্টম ফিল্ড তৈরি করার একটা প্লাগইন, আপনারা জানেন খুবই জনপ্রিয়। আমরা এসিএফ নিয়ে কাজ করতে চাচ্ছি। দেখেন আমি এসিএফ এর বিভিন্ন ধরনের যে ফিল্ড আছে, আমি দেখেন খুব সহজে ইউজ করতে পারি চাইলে। আমি ধরেন এসিএফ ফাইল এটা ক্লিক করেছি, তাহলে এসিএফ ফাইলে দেখেন পুরো কোডটা আমার এখানে তৈরি হয়ে চলে আসছে। আমি ধরেন এসিএফ এর একটা রিপিটার ইউজ করতে চাই বা অন্য কোনো কিছু ইউজ করতে চাই, তাহলে দেখেন আমি এই যে এসিএফ এর ফিল্ড অবজেক্ট ক্লিক করে দিয়েছি, দেখেন অবজেক্ট ধরে আমার এখানে চলে আসছে। সো অসম। আপনি এছাড়াও আপনি আপনার মতো করে ধরেন এই এডিটরটাকে সাজিয়ে নিতে চান, আপনি এখানে আপনার ইচ্ছা মতো এক্সটেনশন ইউজ করতে পারবেন। অসংখ্য এক্সটেনশন আছে। শুধু তাই না, আপনি যদি মনে করেন আপনি দীর্ঘদিন কাজ করতে করতে অভ্যস্ত হয়ে গিয়েছেন একটা এডিটরের সাথে, সেই এডিটর কোনটা? ধরেন হতে পারে অ্যাটম, হতে পারে সাবলাইম টেক্সট, এই ধরনের কোনো এডিটর নিয়ে আপনি কাজ করতে করতে অভ্যস্ত। আপনি ওই এডিটরের সব ফিচারগুলো আপনি আপনার এই এডিটরে নিয়ে আসতে পারবেন। কিভাবে? এখানে দেখেন আমি সাবলাইম টেক্সটে কাজ করি, আমি এই এক্সটেনশনটি ইনস্টল দিয়েছি। এখন যেটা হয়েছে, সাবলাইম টেক্সটে আমি যে শর্টকাটগুলো ব্যবহার করি, সব শর্টকাটগুলো এখানে ইজিলি চলে আসছে। এই যে আমি ডুপ্লিকেট করছি সাবলাইম টেক্সটের শর্টকাট দিয়ে, আমি যেটা ব্যবহার করি, আমি Ctrl+Shift+D দিয়ে ডুপ্লিকেট করি, এই যে দেখেন ডুপ্লিকেট করতে পারছি। সাবলাইম টেক্সটের সব শর্টকাট আমার এখানে চলে আসছে। সো আপনারা বুঝতেই পারছেন যে খুব জোস বা অসম একটা এডিটর নিয়ে আপনারা জানছেন। এটা একই সাথে যেমন লাইট ওয়েট, তেমন খুবই কাজের একটা প্লাগইন। এই এডিটর আমি আপনাদের কমপ্লিটলি দেখাবো, আর এই এডিটর সম্পর্কে আমি যে টপিকগুলো নিয়ে আলোচনা করব সেগুলো আমি মোটামুটি আপনাদের জন্য সাজিয়ে রেখেছি। সেটা আমি সংক্ষেপে একটু বলে দিয়ে যাচ্ছি যে আমরা এডিটরে কি কি দেখব।
আজকের এই পর্বে আমরা তো এত সময় জানলাম কি কি আমরা শিখব। এই পর্বের আলোচনা তো আপনারা অলরেডি জেনেই ফেললেন। দ্বিতীয় পর্বে আমরা যেটা জানবো সেটা হচ্ছে এর ইন্টারফেসটা। আমি যদিও আপনাদের সংক্ষেপে একটু বলার চেষ্টা করেছি, কিন্তু এটা বিচ্ছিন্নভাবে। দ্বিতীয় পর্বে আমি যেটা করব, আপনাদের একেবারে ভিজুয়াল স্টুডিও কোড আমি ডাউনলোড করা থেকে শুরু করে এটা কিভাবে ইনস্টল দিবেন, আমি আমার এই এডিটরটা একেবারে আনইনস্টল করে দিব। একেবারে শুরু থেকে ইনস্টল দেওয়ার পরে আস্তে আস্তে আমরা সুন্দর করে সাজিয়ে কিভাবে আমাদের মতো করে করতে পারি সেটাই হচ্ছে দেখব। তার মানে নেক্সট পর্বে হচ্ছে আমি মূলত এটার ইন্টারফেস কোথায় কি আছে না আছে একেবারে ডিটেইলস, কোন জায়গায় যে আপনি কি কাজগুলো করবেন। আপনি যেমন ধরেন এইটা আপনি দেখতে চান না, আপনি এইটা দেখতে চান না, পুরো ব্ল্যাঙ্ক একটা জায়গা চান, আপনার কোন জায়গায় কি আছে না আছে, মানে সহজ কথা আমি পুরো ইন্টারফেসটা নিয়ে আমি এই পর্বে আলোচনা করব। তারপরের পর্বে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কাজ, মানে এই যে এডিটরটা এইটার কাস্টমাইজ করা। তার মানে আমি আমার প্রয়োজনীয় যে ফিচারগুলো আছে সেই ফিচারগুলো আমি আমার মতো করে যুক্ত করে ব্যবহার করব। ধরেন এখানে আমার মানে অপ্রয়োজনীয় কিছু থাকতে পারে, যেমন ধরেন কেউ একজন নিয়ে কাজ করতে চায় না, মানে বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করতে চায় না, তাহলে বুটস্ট্র্যাপ ধরেন এখানে আছে, তাহলে আমি সেটা ব্যবহার করতে চাই না। আমি ধরেন ব্যবহার করতে চাই জাভা নিয়ে কাজ করতে চাই, তাহলে জাভা নিয়ে কাজ করতে হলে আমার কি ব্যবহার করতে হবে। আমি পাইথন নিয়ে কাজ করতে চাই, তাহলে পাইথন নিয়ে কাজ করতে হলে আমার কি ব্যবহার করতে হবে। আমি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে চাই, তাহলে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে হলে আমার কি ব্যবহার করতে হবে। তার মানে আমি আমার মতো করে আমি সাজিয়ে নিতে পারবো আমার এই এডিটরটাকে, সেটা আমরা এই পর্বে দেখব। এর পরের পর্বে, তার মানে চতুর্থ পর্বে আমরা যেটা দেখব যে এই এডিটরের যাবতীয় প্রয়োজনীয় যত অপশন, তার মানে অনেক অপশন আছে, যে এত অপশন আছে যা মানে সংক্ষেপে বলে দেওয়া কঠিন। তার মানে আমি এজন্যই হচ্ছে আপনাদের জন্য একটা পর্ব রেখেছি যেখানে হচ্ছে আমি শুধু অপশনগুলো নিয়ে আলোচনা করব। তাহলে এটা সুবিধা হলো যে একদিনে সব আলোচনা করলে কোনটা মানে কোন দিনে কি আলোচনা করেছি এটা পাওয়া বা এটা নিয়ে বোঝা অনেক সময় কঠিন হয়ে যায়। এই জন্য হচ্ছে আলাদা আলাদা করা থাকলে আপনারা খুব সহজে ইজিলি সেগুলো ব্যবহার করতে পারবেন, বা আপনারা ভুলে গেলেও সহজে সেটা পেয়ে যাবেন। আচ্ছা, পঞ্চম পর্বে যেটা করব সেটা হচ্ছে আমি আমার এডিটরকে আমার মতো করে সাজিয়ে নেওয়ার কাজ করব। ষষ্ঠ পর্বে যেটা করব সেটা হচ্ছে শর্টকাট ব্যবহার করা। আমরা জানি যে কোনো প্রোগ্রামার বা যারাই কোডিং করে বা যারাই এই ধরনের কাজের সাথে যুক্ত, তারা যদি শর্টকাট ব্যবহার করতে না জানে, ধরেন আমি কোনো একটা কিছু খুব সহজে ব্যবহার করতে চাই এখানে, তাহলে কিন্তু শর্টকাটটা জানা জরুরি। আমি ধরেন এইটাকে বাদ দিয়ে দিতে চাই, এখন আমি অপশন খুঁজবো, আমি যদি মানে একটা ক্লিকে এই কাজটা করে ফেলতে পারি বা একটা শর্টকাট দিয়ে এই কাজটা করে ফেলতে পারি, তাহলে কিন্তু সেটাই আমার কাজে অনেক বেশি গতি দিবে। তো আমরা এই শর্টকাটটা আমরা ব্যবহার করা শিখবো বা শর্টকাট সম্পর্কে জানবো। এর পরের পর্বে, সপ্তম পর্বে থাকবে হচ্ছে কাস্টম শর্টকাট। তার মানে ওই দুইটার মধ্যে পার্থক্য কি আগেরটার সাথে, এটাই যেটা করব সেটা হচ্ছে আমি আমার মতো শর্টকাট ব্যবহার করব। ধরেন আমরা অনেক সময় হয় না যে এই শর্টকাটটি আমার ভালো লাগছে না, যেমন আমি কোনো কিছু ডুপ্লিকেট করার জন্য Ctrl+Shift+D এইটা ব্যবহার করি, Ctrl+Shift+D। এখন আপনি মনে করলেন আপনি Alt+D ব্যবহার করবেন, তাহলে সেটা কিভাবে করবেন। এইভাবে আমরা আমাদের মতো করে শর্টকাটগুলো সাজিয়ে নিব কিভাবে, সেটা হচ্ছে এই পর্বে দেখব। অষ্টম পর্বে যে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এমিটের ব্যবহার। আপনারা যারা জানেন, যারা HTML CSS বা বিভিন্ন ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করেন, তারা এমিটের ব্যবহার যদি না জানেন তাহলে হচ্ছে আপনি কিন্তু সত্যিই অনেক পিছিয়ে থাকবেন। তো এমিটের ব্যবহারটা আমরা এই পর্বে দেখব। এরপরে পর্বে যেটা দেখব সেটা হচ্ছে আরও অসম বা জোস একটা ফিচার, সেটা হচ্ছে কি সিনিপেটস। সিনিপেটস দিয়ে আমরা কি করতে পারবো, যেমন ধরেন আমরা একটা করব, ওই যে কি বলে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট করব। এখন ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট করতে হলে আমরা জানি style.css এ থিমের নাম কি, তারপরে টেক্সট ডোমেইন কি, অথরের আইটা কি, তারপরে আরও ভার্সন, আপনার এই যে থিমটা করছেন এটার ভার্সন কত, এগুলো কিন্তু লিখতে হয়, তাই না? তো ওই লেখার কাজটা যদি আপনি মানে নিজে প্রতিবার লিখতে যান তাহলে তো সময় ওয়েস্ট হয় অনেক, তাই না? আবার যদি আপনি মনে করেন যে না, আপনি না লিখলেও আপনি কোনো একটা জায়গা থেকে সার্চ করে আপনি ওইখানে ব্যবহার করবেন, সার্চ করে এনে ব্যবহার করবেন, তাতেও কিন্তু অনেক সময় ওয়েস্ট হয়। তো আমরা এই পর্বে হচ্ছে
মূলত আমাদের বিভিন্ন কোড যেগুলো আমরা মানে প্রতিনিয়ত আমাদের ব্যবহার করা দরকার হয়, বিভিন্ন সময় বড় বড় কোড ব্যবহার করা দরকার হয়, ছোট ছোট কোড ব্যবহার করা দরকার হয়। তার মানে আপনি আপনার কোডগুলোকে ইচ্ছামতো সেভ করে রাখতে পারবেন বা ইচ্ছামতো অ্যাড করে রাখতে পারবেন, যেটাকে বলা হয় সিনিপেটস। তো সিনিপেটসটা কীভাবে ব্যবহার করে আমি এই পর্বে সেটা নিয়ে আলোচনা করব। 10 নম্বর পর্বে যেটা আলোচনা করব সেটা হচ্ছে ইউজফুল এক্সটেনশন। এক্সটেনশন কি? এই এডিটরটার সব থেকে বড় পাওয়ার হচ্ছে এই এক্সটেনশনগুলো। এত এত এক্সটেনশন আছে তা মানে বলার বাইরে। আপনার কি প্রয়োজন, আপনি কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে আপনি কোডিং করতে চান, সবই মোটামুটি এই এডিটরটির মধ্যে আছে এক্সটেনশন আকারে। তা এত এক্সটেনশনের ভিড়ে আপনার প্রয়োজনীয় এক্সটেনশনটা আপনি কিভাবে খুঁজে পাবেন, আপনি কিভাবে কোন কোন এক্সটেনশনগুলো নিয়ে আপনি কাজ করবেন, তার মানে পপুলার এক্সটেনশনগুলো নিয়ে আমরা এই পর্বে আলোচনা করব। 11 নম্বর পর্বে আমরা হচ্ছে বিভিন্ন এই এডিটরটা ব্যবহার করার বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আলোচনা করব। এছাড়াও যদি আমাদের আরও অনেক কিছু আমাদের বাদ পড়ে যায় বা আমাদের কোনো কোনো বিষয় যদি বাদ পড়ে যায় সেটা আপনারা বলবেন, আমি হচ্ছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। তার মানে ধারাবাহিকভাবে এই পর্বগুলো তো থাকবেই, এর বাইরেও যদি এই এডিটর সম্পর্কে, যেমন ধরেন কেউ গিটহাব নিয়ে কাজ করতে চায়, এই এডিটরটা নিয়ে কিন্তু গিটহাবে কাজ করাও মানে অস্থির। মানে গিটহাবে কাজ করার জন্য যারা গিটহাবে কাজ করেন মানে এই এডিটর সম্পর্কে জানেন না, তারা আমার রিকোয়েস্ট থাকবে তারা এই এডিটরটা একটু ট্রাই করেন, তাহলে আপনি গিটহাবে খুব স্মুথলি কাজ করতে পারবেন গিটহাবের সাথে এই এডিটরটা দিয়ে। তো আশা করি আপনারা মানে এডিটর হিসেবে এই মানে এখানে আমি যে টপিকগুলো রেখেছি এবং যেভাবে আপনাদের দেখানোর চেষ্টা করব, আপনাদের আর কোনো মানে প্রিমিয়াম এডিটরের মধ্যেও আর খুব একটা যাওয়া দরকার হবে না। ফ্রিতে এত সুন্দর একটা এডিটর আপনারা পাবেন, একবার ব্যবহার করে দেখেন কেমন লাগে, তারপরে আপনারা আমাকে জানিয়েন। তো আজকে এই পর্যন্তই। নেক্সট পর্বে আমরা এই এডিটরের ইন্টারফেস নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ।